শ্রীকান্ত শুধুমাত্র একজন মানুষের নাম নয়, এটি এক জীবনের যাত্রাপথ, এক মননের খোঁজ আর অজস্র মানুষের গল্পে জড়িয়ে থাকা এক আত্মার আত্মকথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে উঠে এসেছে এই মানুষটির বাউন্ডুলে জীবন, প্রেম, দুঃখ, বিশ্বাসভঙ্গ আর আত্ম অন্বেষণের অনবদ্য কাহিনী। কখনো সে মেঘের মতো ভেসে বেড়ায়, আবার কখনো মাটির গন্ধে ভেজা কোনো গ্রামের একলা পথিক। নমস্কার, আমি দেবাশিস। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুনে নিই সেই শ্রীকান্তর গল্প, যে গল্পে আপনি পাবেন নিজেকেও। আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। ছেলেবেলা হইতে এমনই করিয়াই তো বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটানা ছিচি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছিচি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছিচির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল, বহু কালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্মৃত কাহিনীর মালা গাইতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে, এই ছিচিটা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে, হয়তো ঠিক তত বড়ই ছিল না। মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভালো ছেলে হইয়া এক্সামিন পাশ করিবার সুবিধাও দেন নাই। গাড়ি পালকি চড়িয়া বহু লোক লস্কর সমবিবাহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন নাই। বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাহাদের এমনই অসঙ্গত, খাপছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়ারা হইয়া ওঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠোক্কর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে, সুদীর্ঘ দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। অতএব এ সকলও থাক, যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি। কিন্তু বললেই তো বলা হয় না। ভ্রমণ করা এক, তাহা প্রকাশ করা আর। যাহার পা দুটা আছে সে ভ্রমণ করিতে পারে, কিন্তু হাত দুটো থাকলেই তো আর লেখা যায় না, সে যে ভারী শক্ত। তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিতের বাষ্পটুকুও দেন নাই। এই দুটি পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি, গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি। জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কাহারও নিবিড় এলোকেশে রাশি চুলোই যাক, একগাছি চুলের সন্ধানও কোনোদিন তাহার মধ্যে খুঁজিয়া পাই নাই। চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিকরাইয়া গিয়াছে, কিন্তু কাহারও মুখটুকু তো কখনো নজরে পড়ে নাই। এমন করিয়া ভগবান যাহাকে বিড়ম্বিত করিয়াছেন, তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা তো চলে না, চলে শুধু সত্য কথা সোজা করিয়া বলা। অতএব আমি তাহাই করিব। কিন্তু কি করিয়া ভবঘুরে হইয়া পড়িলাম, সে কথা বলিতে গেলে প্রভাত জীবনে এ নেশায় কে মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তাহার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে। আজ সে বাঁচিয়া আছে কি না জানি না, কারণ বহু বৎসর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘরবাড়ি বিষয় আশয় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সেই যে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসিল না।
সে দিনটা কি মনেই পড়ে। স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধ্যা হয় মগ্ন হইয়া দেখিতেছি, আনন্দের সীমা নাই। হঠাৎ ওরে বাবা, এ কি রে! চটাপট শব্দ এবং শালাকো, ধরো শালাকো! কি একরকম যেন বিহল হইয়া গেলাম। মিনিট 2-3, ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্ধান হইয়া গেল ঠাহর পাইলাম না। ঠাহর পাইলাম ভালো করিয়া তখন, যখন পিঠের ওপর একটা আস্ত ছাতির বাট পটাশ করিয়া ভাঙিল এবং আরও গোটা 2-3 মাথার ওপর। পিঠের ওপর উদ্যত দেখিলাম 5-7 জন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে ব্যূহ রচনা করিয়াছে। পালাইবার এতটুকু পথ নাই। আরও একটা ছাতির বাট, আরও একটা। ঠিক সেই মুহূর্তে যে মানুষটির বাহির হইতে বিদ্যুৎ গইতে ব্যূহ ভেদ করিয়া আমাকে আগলায় দাঁড়াইল, সেই ইন্দ্রনাথ। ছেলেটি কালো, তাহার বাঁশির মতো নাক, প্রশস্ত সুডোল কপাল, মুখে 2-4টা বসন্তের দাগ, মাথা আমার মতোই, কিন্তু বয়সে কিছু বড়। কহিল, ভয় কি? ঠিক আমার পিছনে পিছনে বেরিয়ে এসো। ছেলেটির বুকের ভিতর সাহস এবং করুণা যাহা ছিল, তাহা সুদুর্লভ হইলেও অসাধারণ হয়তো নয়, কিন্তু তাহার হাত দুখানে যে সত্যই অসাধারণ, তাহাতে লেশমাত্র সন্দেহ নাই। শুধু জোরের জন্য বলিতেছি না, সে দুটি দৈর্ঘ্যে তাহার হাঁটুর নিচে পর্যন্ত পড়িত। ইহার পরম সুবিধা এই যে ব্যক্তি জানিত না, তাহার কুস্মিনকালেও এই আশঙ্কা মনে হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাৎ হাত 3 লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের ওপর এই আন্দাজের মুষ্ঠাঘাত করিবে। উফ, সে কি মুষ্টি! বাঘের থাবা বলিলেই হয়। মিনিট 2-এর মধ্যে তাহার পিঠ ঘেঁষিয়া বাহিরে আসিয়া পড়িলাম। ইন্দ্র বিনা আড়ম্বরে কহিল, পালা। ছুটিতে শুরু করিয়া কহিলাম, তুমি? সে রুক্ষভাবে জবাব দিল, তুই পালা না, গাধা কোথাকার। গাধাই হই আর যাই হই, আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিয়াছিলাম, না। ছেলেবেলায় মারপিট কেনা করিয়াছে, কিন্তু পাড়া গাঁয়ের ছেলে আমরা। মাস 2-3 পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছি। ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই। এমন আস্ত 2টা ছাতির বাট পিঠের ওপরও কোনোদিন ভাঙে নাই। তথাপি একা পালাইতে পারিলাম না। ইন্দ্র একবার আমার মুখের প্রতি চাহিয়া কহিল, না তবে কি, দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই দিক থেকে ওরা আসছে। আচ্ছা, তবে খুব কষে দৌড়ো। এই কাজটা বরাবরই খুব পারি। বড় রাস্তার উপর আসিয়া যখন পৌঁছানো গেল, তখন সন্ধ্যা হইয়া গিয়েছে। দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের ওপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের ওপর এখানে একটা আর ওখানে একটা জ্বালা হইয়াছে। চোখের জোর থাকিলে একটার কাছে দাঁড়াইয়া আর একটাকে দেখা যায় না তা নয়। আততায়ীর শঙ্কা আর নেই। ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা কইল। আমার গলা শুকাইয়া গিয়াছিল, কিন্তু আশ্চর্য, সে এতটুকু হাঁপায় নাই। এতক্ষণ যেন কিছুই হয় নাই, মারে নাই, মার খায় নাই, ছুটে আসে নাই, না কিছুই নয়। এমনইভাবে জিজ্ঞাসা করিল, তোর নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত? আচ্ছা, বলিয়া সে তাহার জামার পকেট হইতে এক মুঠো শুকনা পাতা বাহির করিয়া কতকটা নিজের মুখে পুড়িয়া দিয়া কতকটা আমার হাতে দিয়া বলিল, বেটাদের খুব ঠুকেছি। নে চিবো। কি এ? সিদ্ধি। আমি অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম, সিদ্ধি? এ আমি খাইনি। সে তদধিক বিস্মিত হইয়া কহিল, খাস নে? কোথাকার গাধা রে, বেশ নেশা হবে, চিবো, চিবিয়ে গিলে ফেল।
নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর আমি জানি নাই, তাই ঘাড় নাড়িয়া ফিরাইয়া দিলাম। সে তাহাও নিজের মুখে দিয়া চিবাইয়া গিলিয়া ফেলিল। আচ্ছা, তাহলে সিগারেট খা বলিয়া আর একটা পকেট হইতে গোটা 2 সিগারেট ও দেশলাই বাহির করিয়া একটা আমার হাতে দিয়া অপরটা নিজে ধরাইয়া ফেলিল। তারপরে তাহার 2 করতল বিচিত্র উপায়ে জড়ো করিয়া সেই সিগারেটটাকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল। বাপ রে, সে কি টান! এক টানে সিগারেটের আগুন মাথা হইতে তলায় নামিয়া আসিল। চারিদিকে লোক, আমি অত্যন্ত ভয় পাইয়া গেলাম। সবে প্রশ্ন করিলাম, চুরুট খাওয়া কে যদি দেখে ফেললেই বা সবাই জানে বলিয়া স্বচ্ছন্দে সে টানিতে টানিতে রাস্তার মোড় ফিরিয়া আমার মনের ওপর একটা প্রগাঢ় ছাপ মারিয়া দিয়া আর একদিকে চলিয়া গেল। আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়িতেছে। শুধু এইটি স্মরণ করিতে পারিতেছি না, ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবাসিয়াছিলাম, কিংবা তাহার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাহাকে মনে মনে ঘৃণা করিয়াছিলাম। তারপরে মাসখানেক গত হইয়াছে। সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনই অন্ধকার। কোথাও গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। ছাদের ওপর সবাই শুইয়াছিলাম। 12টা বাজে, তথাপি কাহারও চক্ষে নিদ্রা নাই। হঠাৎ কি মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। সহজ রামপ্রসাদী সুর। কত তো শুনিয়াছি, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করিয়া দিতে পারে তাহা জানিতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাগের বাগান, অতএব কেহ খোঁজ খবর লইত না। সমস্ত নিবিড় জঙ্গলে পরিণত হইয়া গিয়াছিল। শুধু গরু বাছুরের যাতায়াতে সেই বনের মধ্যে দিয়া সরু একটা পথ পড়িয়াছিল। মনে হইল যেন সেই বন পথেই বাঁশির সুর ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে। পিসিমা উঠিয়া বসিয়া তাহার বড় ছেলেকে উদ্দেশ্য করিয়া কহিলেন, হ্যাঁ রে নবীন, বাঁশি বাজায় কে? রায়েদের ইন্দ্র নাকি? বুঝিলাম ইহারা সকলেই ওই বংশীধারীকে চেনেন। বরদা বলিলেন, সে হতবাগা ছাড়া এমন বাঁশি বা বাজাবে কে, আর ওই বনের মধ্যেই বা ঢুকবে কে? বলিস কি রে, ও কি গোসাই বাগানের ভিতর দিয়ে আসছে নাকি? বরদা বলিলেন, পিসিমা এই ভয়ঙ্কর অন্ধকারে ওই অদূরবর্তী গভীর জঙ্গলটা স্মরণ করিয়া মনে মনে বোধ করি শিহরিয়া উঠিলেন। ভীতকণ্ঠে প্রশ্ন করিলেন, আচ্ছা, ওর মা কি বারণ করে না? গোসাই বাগানে কত লোক যে ছাপে কামড়ে মরেছে তার সংখ্যা নেই। আচ্ছা, ও জঙ্গলে এত রাত্রিরে ছোড়াটা কেন? বরদা একটিক্ষণে হাসিয়া বলিলেন, আর কেন, ও পাড়া থেকে এ পাড়ায় আসার এই সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়া নেই, সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা? ওর শিগগিরই আসা নিয়ে দরকার। তাসের পথে নদী নালায় হোক আর সাপকো বাঘ ভালুকই থাক। ধন্যী ছেলে বলিয়া পিসিমা একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিলেন। বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হইয়া আবার ধীরে ধীরে অস্পষ্ট হইয়া দূরে মিলাইয়া গেল। এই সেই ইন্দ্রনাথ। সেদিন ভাবিয়াছিলাম, যদি অতখানি জোর এবং এমনই করিয়া মারামারি করিতে পারিতাম। আর আজ রাত্রে যতক্ষণ না ঘুমাইয়া পড়িলাম ততক্ষণ কেবলই কামনা করিতে লাগিলাম, যদি অমনি করিয়া বাঁশি বাজাইতে পারিতাম। কিন্তু কেমন করিয়া ভাব করি, সে যে আমার অনেক উচ্ছে। তখনও স্কুলেও সে আর পড়ে না। শুনিলাম হেডমাস্টার মহাশয় অবিচার করিয়া তাহার মাথায় গাধার টুপি দেবার আয়োজন করিতেই সে মর্মাহত হইয়া অকস্মাৎ হেডমাস্টারের পিঠের ওপর কি একটা করিয়া ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙ্গাইয়া বাড়ি চলিয়া আসিয়াছিল। আর যায় নাই। অনেকদিন পরে তাহার মুখেই শুনিয়াছিলাম সে অপরাধ অতি অকিঞ্চিত। হিন্দুস্তানি পণ্ডিতজির ক্লাসের মধ্যে নিদ্রাকর্ষণ হইত। এমনই এক সময়ে সে তাহার গ্রন্থিবদ্ধ শিখাটি
কাঁচি দিয়া কাটিয়া ছোট করিয়া দিয়াছিল মাত্র। বিশেষ কিছু অনিষ্ট হয় নাই, কারণ পণ্ডিতজি বাড়ি গিয়া তাহার নিজের শিখাটি নিজের চাপকানের পকেটেই ফিরিয়া পাইয়াছিলেন, খোয়া যায় নাই। তথাপি কেন যে পণ্ডিতের রাগ পড়ে নাই এবং হেডমাস্টারের কাছে নালিশ করিয়াছিলেন, সে কথা আজ পর্যন্ত ইন্দ্র বুঝতে পারে নাই। সেটা পারে নাই, কিন্তু এটা সে ঠিক বুঝিয়াছিল। স্কুল হইতে রেলিং ডিঙাইয়া বাড়ি আসিবার পথ প্রস্তুত করিয়া লইলে তথায় ফিরিয়া যাইবার পথ গেটের ভিতর দিয়া আর প্রায় খোলা থাকে না। কিন্তু খোলা ছিল কি ছিল না এ দেখিবার শখও তাহার আদৌ ছিল না। এমনকি মাথার ওপর 10-20 জন অভিভাবক থাকা সত্ত্বেও কেহ কোনো মতেই আর তাহার মুখ বিদ্যালয়ের অভিমুখে ফিরাইতে সক্ষম হইল না। ইন্দ্র কলম ফেলিয়া দিয়া নৌকার দ্বার হাতে তুলিল। তখন হইতে সে সারাদিন গঙ্গায় নৌকার ওপর। তাহার নিজের একখানা ছোট্ট ডিঙি ছিল। জল নাই, ঝড় নাই, দিন নাই, রাত নাই, একা তাহারই ওপর। হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার একটানা স্রোতে পানসি ভাসাইয়া দিয়া হাল ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। 10-15 দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না। এমনই একদিন উদ্দেশ্যবিহীন ভাসিয়া যাওয়ার মুখেই তাহার সহিত আমার একান্ত বাঞ্ছিত মিলনের গ্রন্থি সুদৃঢ় হইবার অবকাশ ঘটিয়াছিল। তাই এত কথা আমার বলা। কিন্তু যাহারা আমাকে জানে তাহারা বলিবে, তোমার তো এ সাজে নাই বাপু, গরিবের ছেলে, লেখাপড়া শিখিতে গ্রাম ছাড়িয়া পরের বাড়িতে আসিয়াছিলে, তাহার সহিত তুমি মিশিলেই বা কেন এবং মিশিবার জন্য এত ব্যাকুল হইলেই বা কেন? তা না হইলেই তো আজ তোমার। থাক থাক, আর বলিয়া কাজ নাই। সহস্র লোক একথা আমাকে লক্ষবার বলিয়াছে। নিজেকে নিজে আমি এ প্রশ্ন কোটিবার করিয়াছি, কিন্তু সব মিছে। কেন যে এ জবাব তোমরাও দিতে পারিবে না, এবং না হইলে আজ আমি কি হইতে পারিতাম সে প্রশ্ন সমাধান করিতেও কেউ তোমরা পারিবে না। যিনি সব জানেন তিনি শুধু বলিয়া দিতে পারেন কেন এত লোক ছাড়িয়া সেই একটা হতভাগার প্রতি আমার সমস্ত মন প্রাণটা পড়িয়া থাকিত, এবং কেন সেই মন্দের সঙ্গে মিলিবার জন্যই আমার দেহের প্রতি কণাটি পর্যন্ত উন্মুখ হইয়া উঠিয়াছিল। সে দিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া গেছে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিকে গাঢ় ও অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথামতো বাহিরের বৈঠকখানায় ঢালা বিছানার উপর রেড়ির তেলের সেচ জ্বালাইয়া বই খুলিয়া বসে গিয়াছি। বাহিরে বারান্দায় একদিকে পিসেমশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া তাহার সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন, এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো হুকায় ধূমপান করিতেছেন। দেউড়িতে হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে, এবং ভেতরে আমরা 3 ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বৃদ্ধাভাস করিতেছি। ছোড়দা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি, এবং গম্ভীর প্রকৃতি মেজদা বার 2 এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন। তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 হইতে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি, এই জন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া 20-30 খানি টিকিটের মতো করিতেন। তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুথু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন, 8:33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে।
ছুটি পাইয়া যতীনদা টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোটদা থুতু ফেলা টিকিট পেশ করিলেন। মেজদা না লিখিয়া দিলেন। কাজেই ছোটদা মুখ ভারী করিয়া মিনিট 2 বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন। এবার মঞ্জুর হইল। মেজদা সই করিয়া লিখিলেন, 8:41 হইতে 8:47 পর্যন্ত। পরোয়ানা লইয়া ছোটদা হাসি মুখে বাহির হইতেই যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন। মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলিয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গদ দিয়া আটিয়া রাখিলেন। সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছে মজুদ থাকিত। সপ্তাহ পরে এইসব টিকিটের সময় ধরিয়া কৈফিয়ত তলব করা হইত। এইরূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পাইত না। প্রত্যহ এই 1.5 ঘণ্টা কাল অতিশয় বিদ্যাভাস করিয়া রাত্রি 9টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুইতে আসিতাম, তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাঠ পর্যন্ত আমাদেরকে আগাইয়া দিয়া যাইতেন এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম, সে তো আপনারা বুঝতেই পারিতেছেন। কিন্তু মেজদার দুর্ভাগ্য, তাহার নির্বোধ পরীক্ষকগুলো তাহাকে কোনোদিন চিনিতেই পারিল না। নিজের এবং পরের বিদ্যাশিক্ষার প্রতি এরূপ প্রবল অনুরাগ, সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করিয়াই দিতে লাগিল। ইহাই অদৃষ্টের অন্ধবিচার। যাক, এখন আর সে দুঃখ জানিয়া কি হইবে। সে রাত্রেও ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই দুটো বুড়ো, ভিতরে মৃদু দীপালোকের সম্মুখে গভীর অধ্যয়নরত আমরা 4টি প্রাণী। ছোটদা ফিরিয়া আসায় তৃষ্ণায় আমার একবার বুক ফাটিয়া যাইতে লাগিল। কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম। মেজদা তাহার সেই টিকিট আটা খাতার উপর ঝুঁকিয়া পরীক্ষা করিতে লাগিলেন। তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কি না, অর্থাৎ কাল পরশু কি পরিমাণ জল খাইয়াছিলাম। অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোটদা ও যতীনদার সমবেত আর্তকণ্ঠের গগনভেদী রই রই চিৎকার, ওরে বাবারে, খেয়ে ফেললে রে! কিসে ইয়া দেহকে খাইয়া ফেলিল? আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার 2 পা সম্মুখে ছড়াইয়া দিয়া সেজ উল্টাইয়া দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষযজ্ঞ বাঁধিয়া গেল। মেজদার ছিল ফিটের ব্যামো। তিনি সেই যে ও ও করিয়া প্রদীপ উল্টাইয়া চিত হইয়া পড়িলেন, আর খাড়া হইলেন না। ঠেলাঠেলি করিয়া বাইর হইতেই দেখি পিসে মশাই তাই 2 ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া আমাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন। ই যেন তিনি বাপ বেটার কে কতখানি হা করিতে পারে তারই লড়াই চলিতেছে। এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পলাইতেছিল। দেউরির সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে। পিসে মশাই প্রচণ্ড চিৎকারে হুকুম দিতেছেন, और मारो, साला को मार डालो ইত্যাদি। মুহূর্তকালের মধ্যে আলোয় চাকর বাকরে ও পাশের লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল। দরোয়ানরা চোরকে মারিতে মারিতে আধমরা করিয়া টানিয়া আলোর সম্মুখে ধাক্কা দিয়ে ফেলিয়া দিল। তখন চোরের মুখ দেখিয়া বারশুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল। আরে, এ যে ভট্টাচার্য মশাই! তখন কেহ বা জল, কেহ বা পাখার বাতাস, কেহ বা তাহার চোখে মুখে হাত বুলাইয়া দেয়। ওদিকে ঘরের ভিতরে মেজদাকে লইয়া সেই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খাইয়া রামকমল প্রকৃতিস্থ হইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। সবাই প্রশ্ন করিতে লাগিল, আপনি অমন করে ছুটছিলেন কেন? ভট্টাচার্য মশাই কাঁদিতে কাঁদিতে কহিলেন, বাবা, বাঘ নয়, সে একটা মস্ত ভালুক। লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। ছোটদা ও যতীনদা বারংবার কহিতে লাগিল, ভালুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ। হুম করে ল্যাজ গুটিয়ে পাপোশের ওপর বসেছিল। মেজদার চৈতন্য হইলে
তিনি নির্মিলিত চক্ষে দীর্ঘশ্বাস ফেলিয়া সংক্ষেপে কহিলেন, দি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথা সে? মেজদার দি রয়্যাল বেঙ্গলই হোক আর রামকমলের মস্ত ভালো কি হোক, সে আসিলই বা কী রূপে, গেলই বা কোথায়? এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে একটা কিছুই বটে। তখন কেহ বা বিশ্বাস করিল, কেহ বা করিল না, কিন্তু সবাই লণ্ঠন লইয়া ভয়চকিত নেত্রে চারিদিকে খুঁজিতে লাগিল। অকস্মাৎ পালোয়ান কিশোরী সিং উহ বৈঠা বলিয়াই এক লাফে একেবারে বারান্দার উপর। তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায়, কাহারও মুহূর্ত বিলম্ব হয় না। উঠানের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। দেখা গেল তাহারই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার, বাঘের মতোই বটে। চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল। জনপ্রাণী আর সেখানে নাই। সেই ঘরের ভিড়ের মধ্য হইতে পিসে মশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল, সরকি লাও, বন্দুক লাও। আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল, লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাউ তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছেই, এবং তাহারই মধ্যে যে বাঘ বসিয়া। হিন্দুস্তানিরা সাড়া দেয় না। তামাশা দেখিতে যাহারা বাড়ি ঢুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ। এমনই বিপদের সময় হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত। সে বোধ করি সম্মুখের রাস্তা দিয়া চলিয়াছিল, হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে। নিমেষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল, ওরে বাঘ, বাঘ, পালিয়া আয় রে ছোড়া, পালিয়া আয়। প্রথমটা সে থতমত খাইয়া ছুটে আসে ভিতরে ঢুকিল, কিন্তু ক্ষণকাল পরে ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল। দোতলার জানলা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গা নাম জপিতে লাগিল। পিসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন। নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্তানি সেপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল এবং এক একটা অস্ত্র পাইলেই নামিয়া আসে এমন আবাসও দিল। বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল, দারিক বাবু, এ বাঘ নয় বোধ হয়। তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল। পরিষ্কার বাংলা করিয়া কহিল, না বাবু মশাই, না, আমি বাঘ ভালুক নই, ছিনাদ বহুরূপী। ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। ভট্টাচার্য মশাই খরম হাতে সর্বাগ্রে ছুটিয়া আসিলেন। হারাম জাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাও না। পিসে মশাই মহাক্রোধে হুকুম দিলেন, শালাকো কান পাকারকে লাও। কিশোরী সিং তাহাকে সর্বাগ্রে দেখিয়াছিল, সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়াই সেই গিয়া তাহার কান ধরিয়া হির হির করিয়া টানিয়া আনিল। ভট্টাচার্য মশাই তাহার পিঠের উপর খরমের এক ঘা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন, এই হারামজাদা বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ হো গয়া। খোট্টা সালার বেটারা আমাকে যেন কিলাইকে কাটাল পাকাল দিয়া। ছিনাতের বাড়ি বারাসতে। সে প্রতি বৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে। কালও এ বাড়িতে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল। সে একবার ভট্টাচার্য মশায়ের, একবার পিসে মশায়ের পায়ে পড়িতে লাগিল। কহিল, ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টেয়া মহামারী কাণ্ড বাঁধাইয়া তোলায় সে নিজেও ভয় পাইয়া গাছের আড়ালে গিয়া লুকাইয়াছিল। ভাবিয়াছিল একটু ঠান্ডা হইলেই বাইর হইয়া তাহার সাজ দেখাইয়া যাইবে, কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কোলাইল না। ছিনাত কাগতে মিনতি করিতে লাগিল, কিন্তু পিসে মশায়ের আর রাগ পড়ে না। পিসিমা নিজে ওপর হইতে কহিলেন, তোমাদের ভাগ্যই ভালো যে সত্যিকারের বাঘ ভালুক বার হয়নি। যে বীর পুরুষ তোমরা,
আর তোমার দারোয়ানরা। ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও দেউড়ির ওই খোট্টাগুলোকে। একটা ছোট্ট ছেলে যা সাহস, একবারে লোকের তা নেই। পিসে মশাই কোনো কথাই শুনলেন না, বরং পিসিমার এই অভিযোগ চোখ পাকায়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছা করিলেই তিনি এ সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন, কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে যাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমানকর। তাই আরও গরম হইয়া হুকুম দিলেন, উহার ল্যাজ কাটাইয়া দাও। তখন তাহার সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের ল্যাজ কাটিয়া লইয়া তাহাকে তাড়াইয়া দেওয়া হইল। পিসিমা ওপর হইতে রাগ করিয়া বলিলেন, রেখে দাও, তোমার ওটা অনেক কাজে লাগবে। ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? আমি কহিলাম, হ্যাঁ। তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? ইন্দ্র হাসিয়া কহিল, রাত্রির কোথায় রে, এই তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে, যাবি? আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, এত অন্ধকারে ডিঙিতে চড়বে? সে আবার হাসিল, কহিল, ভয় কি রে, সেই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই, বলিয়া সে আমার একটা হাত ধরিল, কহিল, আমি একলা এত স্রোতে উজান বাইতে পারি নে, একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার ওপর আসিয়া উপস্থিত হইলাম। প্রথমটা আমার নিজের যেন বিশ্বাস হইল না, আমি সত্যি এই রাত্রে নৌকায় চলিয়াছি। কারণ যে আহানে এই স্তব্ধ নিবিড় নিশীথে এই বাড়ির সমস্ত কঠিন শাসনপাশ তুচ্ছ করিয়া দিয়া একাকী বাহির হইয়া আসিয়াছি, সে যে কত বড় আকর্ষণ, তাহা তখন বিচার করিয়া দেখিবার আমার সাধ্যই ছিল না। অনতিকাল পরে গোসাই বাগানে সেই ভয়ঙ্কর বনপথের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম এবং ইন্দ্রকে অনুসরণ করিয়া স্বপ্নাবিষ্টের মতো তাহা অতিক্রম করিয়া গঙ্গার তীরে আসিয়া দাঁড়াইলাম। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শ্রীকান্ত ও ইন্দ্রনাথের মৎস্য অভিযান শুনতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি ফলো করুন এবং আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।